দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, নির্বাচন বিশ্লেষক, এবং আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। আপনাদের দুজনকে বাংলা ভিশনের স্টুডিওতে স্বাগত। জনাব আব্দুল আলিম, আপনি জানেন যে আজকে 139টি উপজেলা নির্বাচন হয়েছে এবং মোটামুটি শান্তিপূর্ণ, বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে, কিন্তু খুব সিগনিফিক্যান্ট যে বিষয়টা সেটা হলো ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। অফিসিয়ালি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে 30 থেকে 40% মতো, যদি আমরা 12টার সময় হিসাবটা পাচ্ছিলাম 10 থেকে 15, দুপুরের পরে হয়তো ভোটার কিছুটা বেড়েছে। এই 30 থেকে 40% ভোটার যে ভোটাধিকার প্রয়োগ করলো, এতে কি আসলে সন্তুষ্টির কোনো জায়গা রয়েছে? ধন্যবাদ। আমার কাছে মনে হয় এটা নিয়ে সন্তুষ্টি প্রকাশের কোনো কারণ নেই। কারণটা হচ্ছে, আপনি যখন একটা লেজিটিমেট বা বিশ্বাসযোগ্য ইলেকশনের সংজ্ঞা দেখবেন, তার একটা বড় ফ্যাক্টর হচ্ছে ভোটার টার্নআউট। ভোটার টার্নআউট যদি ভালো না হয়, তাহলে সেই নির্বাচনকে আপনি বিশ্বাসযোগ্য বলতে পারবেন না, সেটাকে লেজিটিমেট বলতে পারবেন না। এটা অবৈধ না। আমাদের যে সংবিধান, আপনি যদি 10% ভোটও পড়ে একটা নির্বাচনে, সেটাকে আমাদের সংবিধান অনুযায়ী, আমাদের আইন অনুযায়ী আপনি ইললিগাল বলতে পারবেন না। বাট এটাকে আমরা যদি নির্বাচনের যে পরিভাষা সেটাতে বিশ্লেষণ করি, তাহলে আমি বলবো যে এটা আসলে ওই অর্থে লেজিটিমেট হয় না। এবং আপনি জানেন যে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে 50% প্লাস 1 ভোট না পড়লে সেই নির্বাচন বাতিল হয়ে যায় এবং সেখানে পুনর্নির্বাচন হয়। ওটা আলাদা একটা নির্বাচন ব্যবস্থা। এবং আমার কাছে যেটা মনে হয় যে এই যে নির্বাচনটা হয়ে গেল, এই কারণটা দেখা দরকার সবার আগে। কেন এত ভোটার টার্নআউটটা কম হলো, 30 থেকে 40 যাই বলি না কেন, আমরা এই কারণটা খোঁজা দরকার। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা একটা কিন্তু ইউনিক নির্বাচন। ইউনিক এই অর্থে যে আমাদের আইনে আছে যে আমরা এই নির্বাচনটা এখন পলিটিক্যাল, অর্থাৎ দলীয় প্রতীক নিয়ে নির্বাচনটা হবে কিছু আসনে, কিছু পদে। কিন্তু সেইটা আইনটা থাকা সত্ত্বেও এই নির্বাচনটা কিন্তু দলীয় ব্যানারে প্রায় হচ্ছে না বলে চলে। মাত্র হাতে গোনা 3-4টে রাজনৈতিক দল তারা রাজনৈতিকভাবে প্রার্থী দিয়েছে দলীয় প্রতীকে, ক্ষমতাসীন দল সহ, এবং তারা অনেকেই এই প্রার্থী দেয় না, এইভাবে প্রার্থী দেয় না। এবং আপনি দেখেন যে 40টার উপরে পলিটিক্যাল পার্টি আছে নিবন্ধন করা, তার থেকে মাত্র 3-4টা পলিটিক্যাল পার্টি দলীয় ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছে। সো আমার কাছে এটা মনে হয় যে একটা এই যেটা হয় যে ইলেকশনে যদি প্রকৃত কম্পিটিশন না থাকে, রিয়েল কম্পিটিশন না থাকে, তখন কিন্তু নির্বাচনে মানুষ ভোট দিতে যেতে আগ্রহ ফিল করে না, বোধ করে না। যখন তারা দেখছে যে একই দলের একাধিক প্রার্থী নির্বাচন করছে, যেমন ধরেন যে কোনো একটা উপজেলা, সেখানে একই দলের 2জন বা 3জন প্রার্থী আছে, তারা ভাবছে যে আমি যাকেই ভোট দিই না কেন ওই দল থেকে জিতে আসবে। তো এইরকম ভাবনা থেকে আমার কাছে মনে হয় যে মানুষ হয়তো কেন্দ্রে যেতে উৎসাহিত বোধ করছে না। আর ওভারঅল এই ধারাটা কিন্তু আজকে নতুন না। আপনি ধরেন যে আপনাদের যে 7 জনের ইলেকশন হয়ে গেল 2024 সালে, সেখানে কিন্তু প্রায় একই রকম একটা পরিবেশ বা একই রকম একটা এনভায়রনমেন্ট আমরা দেখতে পেয়েছিলাম। এই সব কারণে মানুষের আগ্রহ অনেকটাই কমে গেছে। কাজেই আমার কাছে মনে হচ্ছে যে টার্নআউটটাও কমে গেছে। এই ভোটারদের আগ্রহ কমে যাওয়া নির্বাচন ব্যবস্থার জন্য তো একটা অশনি সংকেত। এই বিষয়টা আমি আসবো, আমি একটু সরব আপনার কাছে জানতে চাই। সেটা হলো ভোট মানেই তো আমাদের এখানে ছিল একটা উৎসব, একটা উত্তেজনা। আমি যদি নেগেটিভ অর্থে নাও ধরি, একটা উত্তেজনা তৈরি করতো, উত্তাপ ছড়াতো। এখন কি ভোটগুলো আসলে সেই উত্তাপগুলো ছড়াতে পারছে? আমি সংঘর্ষের দিকে যাচ্ছি না, মানে জনগণের ভিতরে একটা হাইপ তোলা, সেই হাইপটা কি এখন উঠছে না কেন? উৎসব, উদ্দীপনা, এবং এক ধরনের কি বলে সমস্ত জনগোষ্ঠীর সমস্ত অংশ এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে মানে কি বলে স্ব-উদ্যোগে স্বতঃপ্রণোদিত হয়ে এটা অংশ নেওয়া, যোগ দেওয়া। এবং হয়তো যে কোনো কারণে কোনো একজন ভোটার তিনি ভোট কেন্দ্রে যেতে পারলেন না অসুস্থতার কারণে বা বাইরে থাকার কারণে, কিন্তু তিনিও মনে করতেন যে এই ভোটটা, নির্বাচনটা আমার। কিন্তু আজকে সেই উপলব্ধি করার সুযোগটা দেওয়া হয়নি বা সুযোগ ছিল না। প্রথম হচ্ছে নির্বাচন তো হয় বাছাই করার সুযোগ বা অধিকার। এখন বাছাই কার সঙ্গে কাজ করবে? আলিম ভাই বলছেন যথার্থই যে একই দলের হয়তো 2জন 3জন বা 4জন, তার মধ্যে যে কোনো একজনকে দিলেও এই দল জয়ী হবে, না দিলেও। সুতরাং এটা একটু অনুৎসাহের কারণ। আরেকটা হচ্ছে ভোটারদের বঞ্চিত করা। নির্বাচন মানে গণতন্ত্র তো হচ্ছে গণতন্ত্র কার জন্য, নির্বাচন কার জন্য? জনগণের জন্য, অর্থাৎ ভোটারের জন্য। কিন্তু এখানে নির্বাচন কমিশন তারা একটা শান্তিপূর্ণ, এবং অতীতের যে কোনো নির্বাচন থেকে এই নির্বাচন শান্তিপূর্ণ হবে। হ্যাঁ,
কারণ আমরা আমাদের দেশের নির্বাচন মানে আপনি যেমন উৎসব উদ্দীপনার কথা বললেন, আবার সংঘাত সংঘর্ষের বহু নজির আছে। জাতীয় নির্বাচনের আগে বছরখানেক আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেও কিন্তু বিএনপি বর্জন করেছিল এবং সেই নির্বাচনে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন, আহতের সংখ্যা তো আরও অনেক বেশি, এবং সেটা নৌকা প্রার্থী এবং নৌকার বিরোধী স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীর মধ্যে তখনও দলীয় প্রতীকে নির্বাচন হয়েছিল। আমার মনে হয় যে বাংলাদেশ প্রতিষ্ঠাই হয়েছিল গণতন্ত্রের প্রত্যয় নিয়ে। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, পাকিস্তানিরা করেছিল বলেই কিন্তু আমরা এদেশের মানুষ অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সুতরাং গণতান্ত্রিক ধারা মানে টেকনিক্যালি নয়, কারিগরিভাবে নয়, বা এটা লোক দেখানো না, সেই ধারাটার মর্মকে অনুধাবন করা, মর্মে নিয়ে যাওয়া, অর্থাৎ তার যে অন্তর্নিহিত শক্তি গণতন্ত্রের, সেই শক্তি আমরা হারিয়ে ফেলেছি। এজন্য ক্ষমতাসীন দল কতটা দায়ী, বিরোধী দল কতটা দায়ী, তার থেকেও বলবো যে জনগণ তো দায়ী না। জনগণ তো ভোট দিতে চায়, জনগণ তো নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে চায়। তো তাদের এমন পরিবেশ তৈরি করা হলো যে তারা অংশ নিতে পারল না বা নিতে উৎসাহ বোধ করল না। আর সুতরাং এটা বলবো যে আগের যে কোনো নির্বাচন থেকে তো ব্যতিক্রমী বটেই, এবং এটাও তো ব্যতিক্রমী যে নির্বাচন হয়তো নীতি, আদর্শ, কর্মসূচির ভিত্তিতে, এমনকি স্থানীয় পর্যায়ে হলেও। আপনি দেখেছেন যে ঢাকা সিটি কর্পোরেশনে যখন মোহাম্মদ হানিফ এবং মির্জা আব্বাসের মধ্যে ভোট যুদ্ধ হয়েছিল, আর সেখানে সেটা তখনও কিন্তু দলীয়ভাবে নির্বাচন হয়নি, কিন্তু পুরো রাজনৈতিক শক্তি এই দুই প্রার্থীর, পুরো রাজনৈতিক শক্তি মানে বিএনপির সমস্ত শক্তি মির্জা আব্বাসের পক্ষে, আওয়ামী লীগের সমস্ত শক্তি মোহাম্মদ হানিফের পক্ষে, প্রচার, সভা, আলোচনা, নির্বাচনী কর্মসূচি, ইশতেহার, সমস্ত তৎপর, সমস্ত শক্তি ব্যয় করেছিল। কেন? যে আমার দল মানে আমার দলের প্রার্থী বা আমার সমর্থক প্রার্থীকে আনতে হবে, আমার যে রাজনৈতিক কর্মসূচি সেটি বাস্তবায়ন করতে হবে, আমি শহরের মানুষকে কি সুবিধা দেব সেটি দুই দলই বলেছে, মানুষ যাকে পছন্দ করেছে। এই ধারা কিন্তু চলে আসছিল। 2015-তে হঠাৎ স্থানীয় সরকারকে জাতীয় দলীয়ভাবে করার সিদ্ধান্ত নিল সরকার, আইন করলো, এবং সেই আইনে কিন্তু আবার ফাঁক আছে, যেটা আলিমে বলছেন, যেটা কিন্তু পুরো না। ভারতে যেমন স্থানীয় সরকার নির্বাচন হয় দলীয়ভাবে পুরোটাই, মানে সদস্য থেকে শুরু করে চেয়ারম্যান, মেয়র সব। আমাদের এখানে কাউন্সিলর নির্দলীয়, কিন্তু মেয়র দলীয়। আর যে প্রক্রিয়ায় বাংলাদেশের আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা বা আমাদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা হচ্ছে সংসদীয়, কিন্তু আমরা স্থানীয় সরকার করেছি রাষ্ট্রপতি শাসিত, যেখানে সরাসরি মেয়র নির্বাচিত হবেন, সরাসরি চেয়ারম্যান নির্বাচিত হবেন। এর অর্থ হলো যে এই যে অন্যেরা যারা সদস্য বলি বা কাউন্সিলর বলি তাদের কোনো গুরুত্ব নেই। আর উপজেলার নির্বাচনটা তো হচ্ছে এমন যে এখানে চেয়ারম্যান দুই ভাইস চেয়ারম্যান ছাড়া অন্যরা তো পদাধিকার বলে, ইউনিয়ন পরিষদ যারা নির্বাচিত। সুতরাং এক ধরনের আমরা যে প্রথমত স্থানীয় শাসন বা সংবিধান যে বলছে স্বশাসন, সেটাই আমরা প্রতিষ্ঠা করিনি, করতে চাইনি। সুতরাং এক ধরনের কেন্দ্রীয় শাসন তো আছেই, কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থাটা যদি যেভাবে চলে আসছিল অন্তত 2015 পর্যন্ত, তাহলে একটা ক্ষমতার আমরা এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মধ্যেও কিন্তু একটা ভারসাম্য তৈরির চেষ্টা ছিল, সেটি আমরা হারিয়ে ফেলছি, মানে সেটি নেই। আর নির্বাচন ব্যবস্থাটাও আমরা এমন জায়গায় নিয়ে আসছি, ভোটাররা উৎসাহ হারিয়ে ফেলেছে। ঠিক এই জায়গাটা আমি যদি ডক্টর আব্দুল রহমান আপনাকে জিজ্ঞেস করি যে ভোটাররা যে নির্বাচনে ভোট দিতে বিমুখ হয়ে যাচ্ছে, তারা ভোট কেন্দ্রে যাচ্ছে না, বারবার কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা ভোট কেন্দ্রে আসেন, রাজনৈতিক দলগুলা বলছে, প্রার্থীরা বলছে, তারপরে আসলে ভোটাররা যাচ্ছে না। এইটা একটা নির্বাচনী ব্যবস্থার জন্য অশনি সংকেত তো বটেই। মূল দায়িত্বটা কার ভোটারদেরকে আনা? এই দায়িত্বটা আসলে ইলেকশনের যারা অংশীজন, ইলেকশন আয়োজনের প্রত্যেকেরই দায়িত্ব। নির্বাচন কমিশনের তো অবশ্যই দায়িত্ব আছে, একই সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোর দায়িত্ব আছে, যারা নাগরিক সমাজ আছে, যারা ইলেকশন নিয়ে কাজ করে তাদের দায়িত্ব আছে, তারপরে গণমাধ্যম ব্যক্তিরা যারা আছেন তাদের দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব আছে। কিন্তু গবেষকদের দায়িত্ব আছে। কিন্তু জিনিস হচ্ছে আপনি যেটা বলছেন, সোহরাব ভাই বলছেন,
যে এই কাজটা করতে গেলে আমি একটা কোট দিয়ে শুরু করি। আব্রাহাম লিঙ্কন একটা কথা আছে, উনি বাংলাতে বলছেন, আমি ইংরেজিতে বলছি, ইলেকশন বিলংস টু দ্য পিপুল। আপনি ধরেন যে একটা উপজেলায় বা একটা সংসদে আসনে 10 জন 20 জন প্রার্থী থাকলো, ভোটার ওই জায়গায় ভোট দিতে গেল না, তাহলে কিন্তু লাভ নেই। তখন কিন্তু আমরা ওই 10 জন প্রার্থী দেখে ওইটাকে কম্পিটিটিভ বলবো, এটা বলার কোনো সুযোগ নেই। আসল জিনিসটা হচ্ছে জনগণ, কারণ ইলেকশনটা জনগণের, এটার মালিক জনগণ। তো এই জন্য আপনাকে এই কাজটা করতে গেলে আপনার এই পুরো ব্যবস্থাটাকে এখন ওই যে আমি যেটা বললাম, যার যার দায়িত্ব সেটা পালন করতে হবে। এখন দায়িত্বটা কিভাবে আসবে, দায়িত্বটা আসবে কিভাবে, এটা ওন করতে হবে। আমি নিজেও কোনো সময় দেখেছি, মানে কোনো কমিশন বলছে যে ভোটার আনার দায়িত্ব আমাদের না, কিন্তু পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব তো ইলেকশন কমিশনের, তাই না? হয়তো কাগজে কলমে সংবিধান আইনে লেখা নাই যে ইলেকশন কমিশন ভোটারদেরকে কেন্দ্রে আনবে, কিন্তু আমার মনে আছে আপনার 2007 থেকে যে ইলেকশন কমিশন ছিল, 7 জানুয়ারির আপনার 22 জানুয়ারির পর, ওই সময়টা যে ইলেকশন কমিশন ছিল শামসুদ্দার সাহেবের নেতৃত্বে, তখন তারা অনেক ভোটার অ্যাওয়ারনেস নিয়ে অনেক প্রোগ্রাম আয়োজন করেছিল, অনেক প্রোগ্রাম, অনেক কর্মসূচি ছিল, অনেক কিছু ছিল। এখন এই জিনিসগুলো হয় না ওই সময়ের মতো। কিন্তু করেও কি খুব বেশি লাভ হবে? এখন করে খুব বেশি লাভ হবে না। আসলে আমাদের মূল প্রবলেমটা হচ্ছে যে ইলেকশনটাকে কম্পিটিটিভ করা। যখন ইলেকশনটা উৎসবমুখর হবে, সব দলের অংশগ্রহণ থাকবে, এবং আপনি যে উনি যেটা বললেন যে 2015 সালের আগে যে অবস্থা ছিল স্থানীয় নির্বাচন, তখন কিন্তু আপনার খুব ভদ্র লোক, যারা খুব সমাজের কাছে খুব গ্রহণযোগ্য মানুষ, যাদের কোনো দলীয় পরিচিতি ছিল না, তারাও কিন্তু নির্বাচনে আসতেন এবং তাদেরকে মানুষ খুব পছন্দ করতেন, এবং অনেকেই চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব নির্বাচিত হয়ে আসছিলেন, যে তারা সমাজের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, কমিটির কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। তো আসলে আমাদের এইভাবে হাত দিতে হবে, এবং এই দায়িত্বটা একটা পলিটিক্যাল দায়িত্ব, এবং পলিটিক্যাল উইল ছাড়া এটা সম্ভব না। এখন কোনো রাজনৈতিক দল বা একটা পক্ষ যদি নির্বাচনে না যায়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কি খুব বেশি করার কিছু থাকে? ইলেকশন কমিশনের কাগজ কলমে কিছু করার নাই, সংবিধানে কিছু করার নাই, বাট এই যে বললাম যে পলিটিক্যাল উইল, আসলে শুরুটা এখান থেকে করতে হবে, ওখান থেকে। এখন নির্বাচন কমিশনের আসলে কতটুকু ক্ষমতা আছে সে বিষয়টা একটু জানতে চাবো। আমি একটু সৌরভ আপনার কাছে জানতে চাই যে বিএনপি আজকে বলছে যে উপনির্বাচনকে আসলে জনগণ বর্জন করেছে এবং এটা তাদের একটা সাফল্য, যেহেতু তারা এই নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছিল। শুধুমাত্র বিএনপির আহ্বানেই কি জনগণ ভোট দিতে গেল না, এরকমের বিষয়টা? তাদের এই আহ্বান এবং দাবির মধ্যে একটা বৈপরীত্য আছে। প্রথম হচ্ছে যে তারা বলেছে তাদের আহ্বান সফল হয়েছে, তারা বর্জন করেছে সেটা সফল হয়েছে। বর্জন তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও তারা একই কথা বলছে, কিন্তু একটি সরকার আছে, এই উপজেলা নির্বাচন মাধ্যমে যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারা উপজেলা পরিষদ গঠন করবেন, সেই পরিষদ কার্যক্রমও চালাবেন। কথা হচ্ছে শুধু বর্জনও কিন্তু একটি রাজনৈতিক দলের নীতি হতে পারে না, বরং যেসব কারণে বর্জন করতে হয়েছে বা করছে তারা, সেই কারণগুলো দূর করতে হবে, এবং সেক্ষেত্রে রাজনৈতিক আলোচনার বিকল্প নেই। এখন যে সরকার আলোচনা করে না, এটা এই অভিযোগ করতে পারে। নির্বাচন কমিশন তো আলোচনা করার জন্য তাদেরকে অনেকবার আহ্বান জানিয়েছে। তো নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক সংস্থা, তার প্রতি অনাস্থা প্রকাশ করলেও কিন্তু আলোচনা করেই যে এই পর্যন্ত আমরা এই দাবি করেছিলাম, এই দাবি পূরণ হয়নি বলে আমরা নির্বাচন, কিন্তু পুরো প্রক্রিয়াটা বাতিল করে, প্রক্রিয়াটা থেকে দূরে থেকে নির্বাচন সম্পর্কে মন্তব্য করে, এটা কিন্তু কোনো কি বলে এর কোনো ফল দেবে না। হ্যাঁ, বিএনপি বলতে পারে যে সেটি কেন 50% কম ভোট হলেও আমাদের দেশে অনেক নির্বাচনে হয়েছে, বলতে পারে যে বৃহত্তর জনগণ এটা বর্জন করেছে বা তাদের এই নির্বাচন প্রক্রিয়ায় নেই। কিন্তু যেটা আমাদের সংবিধানে আছে, এটা 86% পেলেও যেমন নির্বাচন হবে, আবার 42% পেলে গত নির্বাচনে 1% পেলেও হবে, 1% পেলেও হবে। হোসেন মোহাম্মদ এরশাদের যে রাষ্ট্রপতি নির্বাচন, সেই রাষ্ট্রপতি নির্বাচনে খুব কম ভোট পড়েছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিবিসি, আমার যতটা মনে পড়ে, যে তো 3% ভোট পড়েছে, বলে 3% ভোট পড়লেও তো ভোটাররা আসছে। তখন যারা ভোট দিয়েছে, যদিও নির্বাচন কমিশন 3% দেখায়নি, এখন এটা একটা রাজনৈতিক বন্দোবস্ত হতে হবে। কিভাবে হবে, কারা করবে, রাজনৈতিক নেতৃত্ব কি করতে হবে। ধরেন আওয়ামী লীগ একটা পক্ষ, তারা ক্ষমতায় আছে, বিএনপি আর একটা পক্ষ বিরোধী দলে আছে। এই দুই পক্ষের মধ্যে যদি কোনো বন্দোবস্ত না হয়,
তাহলে নির্বাচন হলেও তো কোনো লাভ হবে না। পরবর্তীকালে যে পক্ষই হারবে তারা বলবে যে মানি না, মানব না, সংসদে যাবে না। আমাদের তো দেখছি 4টা নির্বাচন বলা হয় যে ভালো নির্বাচন হয়েছে, এবং ওই 4টা নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে ওই সংসদের অর্ধেক সময় বিরোধী দল অনুপস্থিত ছিল। আর সরকার একইভাবে সরকারি দল জবরদস্তিমূলকভাবে যে আইন করা ন্যায়সঙ্গত নয়, করা যুক্তি নেই, সেই আইনও করেছে, যেহেতু সংখ্যাগরিষ্ঠতা আছে। আর আমাদের দেশে একটা বড় বিপদ সম্ভবত 2/3, 2/3 মেজরিটি। এটা হচ্ছে আমাদের গণতন্ত্রের জন্য বড় বিপদ, কারণ 2/3 সংখ্যাগরিষ্ঠতা যে কোনো খুশি সংবিধান পরিবর্তন করতে পারে, সেটা বিচারপতির বয়স বলুন আর নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল বলুন, মানে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা আছে। কিন্তু আপনি ভালো কাজ করলে তো এটা একটা ভালো পয়েন্ট। ভালো কাজ তো আমরা প্রমাণ পাইনি যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ভালো কাজ হয়েছে। প্রথম সংসদে তো আমরা দেখলাম যে সংসদ সদস্যরা একদলীয় শাসন করলেন। আর জিয়া রহমান এবং হোসেন মোহাম্মদের সাথে সামরিক শাসন বলি, তারা যে এত নির্বাচন করার পরেও কিন্তু এটা সামরিক শাসন হিসেবে চিহ্নিত। এবং এই পণ্ডিত মানে বইয়ের ভাষায় তাই থাকবে, রাষ্ট্রবিজ্ঞানও তাই বলবে যে এটা সামরিক শাসন ছিল। যে গণতন্ত্র আমরা শুরু করেছিলাম 91-এ সেটি ধরে রাখতে পারেনি। এখন আওয়ামী লীগ নিশ্চয়ই বলবে বিএনপির জন্য পারেনি, বিএনপি বলবে আওয়ামী লীগের জন্য, কিন্তু তাদেরকে একটা জায়গায় আসতে হবে এই কারণে। আর একটা হতে পারে যে গণবিদ্রোহ, যে জনগণ, ওই যে আলিমের যে সব বললেন যে সবার দায়িত্ব, তবে সবচেয়ে বেশি দায়িত্ব কিন্তু জনগণের, অধিকারও তার জনগণের। এখন আমরা তো রাজনৈতিক দলগুলোকে, তারা জনগণকে তো প্রতিনিধিত্ব করে, নাহলে রাজনৈতিক দল কেন? কিন্তু সেই জনগণ তো এখন রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে, যেমন ভোট দিতে যায় না, এটাও তো রাজনৈতিক বিমুখতার একটা প্রকাশ। এরকম একটি কি বলে অংশগ্রহণমূলক একটি নির্বাচন দিয়ে দেখুন, বাংলাদেশের জনগণ কখনোই রাজনীতি বিমুখ না। ঠিক, আমি এই জায়গাটা আলোচনায় ফিরবো, ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, নির্বাচন বিশ্লেষক, এবং জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। ডক্টর আব্দুল আলিম, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম উপজেলা নির্বাচন নিয়ে এবং ভোটার উপস্থিতি কম নিয়ে। আপনি বলছিলেন যে এখানে নির্বাচন কমিশনের একটা ভূমিকা রয়েছে, একটা পরিবেশ তৈরি করার মতো। এখন নির্বাচন কমিশন বলতে তো আমরা দৃশ্যমান যে 5 জন ব্যক্তিকে আমরা দেখি, সিইসি সহ 5 জন। এই 5 জনের পক্ষে কি গোটা নির্বাচনী পরিবেশ বা ব্যবস্থাপনাটাকে ঠিক রাখা সম্ভব? তাদের তো ডিসি, এসপি, ওসিদের উপরে নির্ভর করতে হয়, এবং অভিযোগ রয়েছে যে স্থানীয় সরকার পর্যায়ে পুরোটাই আসলে দলীয়করণ। সেখানে এই 5 জন ব্যক্তি কি করতে পারে? আমাদের দেশে 5 জন কমিশনার, ভারতে কয়জন? 3 জন। ভারত আমাদের চেয়ে কত বিশাল বড় দেশ, কিন্তু ভারতের কি প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী? আমি এই রোলটাতে আসছি। মানে সারা দুনিয়াতে ইলেকশন কমিশন মূলত পলিসি সিদ্ধান্ত গ্রহণ করে, এবং সেই সিদ্ধান্তটা কিভাবে বাস্তবায়ন হচ্ছে, যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, এই জিনিসটাকে মনিটরিং করে। এবং এই মনিটরিং করার জন্য তাদের হ্যান্ডস দরকার হয়। আপনি সারা দুনিয়াতে এমন ইলেকশন কমিশন পাবেন না যেখানে তাদের নিজস্ব প্রিজাইডিং অফিসার আছে, নিজস্ব রিটার্নিং অফিসার আছে, নিজস্ব পুলিশ আছে, আনসার আছে, র্যাব আছে। এরকম কোনো কমিশন সারা দুনিয়াতে কোথাও নাই। এখন প্রশ্ন হলো তাহলে কিভাবে কাজটা করবে? ওই যে আমি যেটা বললাম যে তাদের কাজটা হচ্ছে তারা ওই সিদ্ধান্ত গ্রহণ করবে, কিভাবে তারা মনিটরিং করবে, সেই একটা মেকানিজম থাকতে হবে। অর্থাৎ তাদের ভূমিকাটা হবে ইলেকশনের ক্ষেত্রে যে ইলেকশন কমিশন অনেকটা ডিফ্যাক্টো গভর্নমেন্ট হয়ে যাবে অন ইলেকশন অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ এই যে ডিসি বলেন, এসপি বলেন, ইউএনএ বলেন, বা যারা ইলেকশনের সঙ্গে জড়িত, তাদের উপরে পুরোপুরি কন্ট্রোল, অথরিটি এস্টাবলিশ করার ক্যাপাসিটি থাকতে হবে। এখন আমাদের যে সংবিধান, এটা 126-এ কিন্তু বলা আছে যে সরকারের সব বিভাগ নির্বাচন কমিশনকে সহায়তা করবে। কিন্তু আবার আমরা মাঝে মাঝে দেখি যে সবসময় সহায়তা করে না। যেমন ধরুন যে 2011 সালের নারায়ণগঞ্জ সিটি নির্বাচন, তখনকার কমিশন নারায়ণগঞ্জে সেনাবাহিনী নিয়োগ দিতে বলেছিল, দেয় নাই। এরকম 2001-এর পরে বোধহয় এরকম একটা ঘটনা আছে আমার যতটুকু মনে পড়ে, বিএনপির সময় চেয়েছিল, দেয় নাই। অর্থাৎ ইলেকশন কমিশন কিন্তু কাজটা করবে যদি সরকার সহায়তা করে, তাহলে করা সম্ভব। আমি আপনাকে এখানে আরো 2-1বার আমি বলেছি, ধরুন যে ডেনমার্কে আসলে কোনো ইলেকশন কমিশন নাই,
আমরা যে বসে বসে আগে গল্প করতেছিলাম পাকিস্তান আমলের গল্প, যে হ্যাঁ একসময় আমাদের এখানেও ওই পাকিস্তানেও ইলেকশন কমিশন ছিল না। তা আপনার এই এখনো অনেক দেশে ইলেকশন কমিশন নাই। আমি যে কথা বললাম ডেনমার্কে, ওদের দেশে আছে একটা ডিপার্টমেন্ট, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ ইলেকশনস। এই কয়েকজন লোক নিয়ে, কমিশনার নাই, 2জন 3জন 5জনও নাই, কিন্তু তারা আপনি দুনিয়াতে যে ইলেকশনগুলো সেরা ইলেকশন তার একটা হচ্ছে ডেনমার্ক ইলেকশন। এখন কেন এই কাজটা হয়? এটা হচ্ছে সরকারের সহায়তা। সরকার তাদেরকে অথরিটি দিয়ে দেয় যে এই যে তোমরা যে কয়েকজন আছো তোমরা যেভাবে ইচ্ছা ইলেকশন পরিচালনা করো, ইলেকশনটা ফেয়ার হইতে হবে। অর্থাৎ গভর্নমেন্টের পলিটিক্যাল উইল আছে এবং তাদেরকে অথরিটি দিয়ে দেয়। এবং যারা ইলেকশনের সঙ্গে যারা কন্ডাক্ট করে ইলেকশন, ডিসি বলেন এসি বলেন, তাদেরকেও বলে দেওয়া হয় যে ইলেকশনের সময় তোমরা নিউট্রাল রোল প্লে করবা, কারো দিকে বায়াসনেস দেখানো যাবে না। সো ইলেকশনের মূল কনসেপ্টটা হচ্ছে এই জিনিসটা, যে আপনি যারা ইলেকশন পরিচালনা করুক তাদের ফুল অথরিটি থাকতে হবে এবং তাদের কথা অন্য যারা আছে তারা। আমাদের এখানে তো আইনে রয়েছে, আইন আছে, কিন্তু আমাদের প্র্যাকটিসটা তো একটু ডিফারেন্ট, আমরা তো সেটা সবাই জানি। সো ওই কাজটা আসলে আমাদেরকে আপনার শুধু আইন দেওয়া হয় না, আপনাকে প্র্যাকটিসটা নিশ্চিত করতে হবে, না হলে আমরা এই কাজটা করতে পারবো না। এটা আসলে কে নিশ্চিত করবে? এটা তো অবশ্যই আবার আমি পলিটিক্যাল উইলে চলে যাব। আমি ভারতের কথা বলি, সবসময় উদাহরণ দিই। যদি ভারতের ইলেকশন গত আপনি 10-15 বছর আগের যা ছিল এখন একটু খারাপের দিকে চলে গেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু ভারতে এখন পর্যন্ত যেটা আছে, ইলেকশন কমিশন যে কাজটা করে, আপনার এই যে যারা অ্যাডমিনিস্ট্রেশন লোকজন তাদেরকে দিয়ে ইলেকশন করায়। কিন্তু ভারতে আপনি জানেন যে কতগুলো স্টেট আছে, 18টা 19টা স্টেট, রাজ্য আরো বেশি আছে। যাই হোক, প্রত্যেকটা রাজ্যের একটা ইলেকশন কমিশনার আছে, স্টেট ইলেকশন কমিশনার, তাকে দিয়ে মনিটরিং করায় যে ডিসি সাহেবরা, এসপি সাহেবরা বা অন্য যারা রিটার্নিং অফিসার তারা যে কাজগুলো করছে, ওই স্টেট ইলেকশন কমিশনার সে মনিটর করে রিপোর্ট দেয়। অর্থাৎ এইভাবে তারা একটা অথরিটি এস্টাবলিশ করে ফেলে। আর একটা মেকানিজম আছে ভারতে, আপনার ওদের নিজস্ব পর্যবেক্ষক নিয়োগ দেয় কেন্দ্রে কেন্দ্রে, হ্যাঁ, যে কোনো কেন্দ্রে কোনো ঘটনা ঘটলে যাতে তারা কমিশনকে রিপোর্ট করতে পারে এবং ইলেকশন কমিশন ব্যবস্থা নিতে পারে। সো এইভাবে তারাও একটা অথরিটি এস্টাবলিশ করে ফেলে। সো আমাদের আসলে এই জিনিসটা দরকার, এবং এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে পলিটিক্যাল উইল। এই যে দরকার, এটা তো দীর্ঘদিন ধরে বলা হচ্ছে সৌরভ ভাই। আসলে এই বিষয়গুলো হচ্ছে নাকি শুধুমাত্র রাজনৈতিক কারণেই? যেমন উনি বললেন যে আসলে নির্বাচন কমিশন এটা পর্যবেক্ষণ করবে। আমরাও দেখি যে সিসিটিভিতে সারা বাংলাদেশের উপজেলা ইউনিয়ন পর্যায়ের ভোট পর্যবেক্ষণ করে আমাদের প্রধান নির্বাচন কমিশনার। এই পর্যবেক্ষণে কি আসলে কোনো মূল্য আছে? নির্বাচন কমিশন কিছু কিছু ক্ষেত্রে যে পারে, আমি দুটো উদাহরণ দেই। এই নির্বাচন কমিশনে, যে নির্বাচন কমিশনের প্রতি বিএনপির কোনো আস্থা নেই, সে গাইবান্ধা উপনির্বাচনে কিন্তু তারা একটি সাহসের সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটি নির্বাচন বাতিল করেছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটি হলো সেটা উপনির্বাচন। আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, শেখ হাসিনার প্রথম সরকার, টাঙ্গাইলে একটি উপনির্বাচন, যে উপনির্বাচন কাদের সিদ্দিকী প্রার্থী ছিলেন এবং আওয়ামী লীগের একজন প্রার্থী ছিলেন, সেই নির্বাচনে জবরদস্তি হয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে তার সেসব অভিযোগ এসেছে এবং তারাও প্রমাণ পেয়েছে। মোহাম্মদ আবু হেনা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এবং তিনি কিন্তু সেই গেজেটে সই করেননি। তিনি ছুটিতে যাওয়ার পর, অর্থাৎ আরেকজন ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার যখন ছিলেন তারা করেছেন। সুতরাং এটা ব্যক্তিত্বের উপরও একটি নির্ভর করে। আরেকটি হচ্ছে নির্বাচনটা, এই যে আমরা নির্বাচন নিয়ে এত কথা বলছি, গণতন্ত্রটা যদি একদিনের হয় তাহলে কিন্তু এই গোলমাল। কিন্তু গণতন্ত্রটা যদি আমরা 365 দিনের করতে পারি, সেটি কিন্তু শুধু ভোট দিতে পারা না। যেমন প্রজাতন্ত্র আর রাজনৈতিক দল তো একাকার হয়ে যেতে পারে না। কিন্তু আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে যে যারাই ক্ষমতায় থাকবে তারা প্রজাতন্ত্রের সব কর্মচারীকে মনে করে যে তার অধীনস্থ, রাজনৈতিক দল মনে করে। সরকার তো মনেই করবে, কারণ সরকারি প্রশাসন যন্ত্রের তারা অংশীদার, তারা এক একজন। এখন আমাদের এখন দেখুন যে একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যিনি কর্মকর্তা, তার একটা দায়িত্ব নির্ধারিত আছে, তার চাকরি বিধিতেই আছে। একজন আমলা যিনি, তার চাকরি বিধিতে আছে। তো সুতরাং তারা এই বিধিটা যখন লঙ্ঘন করে অথবা লঙ্ঘন করতে তাদের বাধ্য করা হয়, সেটা হচ্ছে গণতন্ত্রের বড় বিপদ। এখন আমরা কি করি? যেমন এই যে আপনি দেখেন বিসিএস পরীক্ষায়
এতগুলো ধাপ পার হয়ে পাশ করলে লিখিত মৌখিক প্রিলিমিনারি পাশ করে তারপর যখন ফলাফল পিএসসি থেকে সুপারিশ যায়, সুপারিশ পাঠানো হয়, তখন দেখা হয় তার ঠিকই যে আওয়ামী লীগের সাথে তার কি সম্পর্ক আছে, বিএনপির সাথে কি সম্পর্ক আছে বা অন্য পার্টির সাথে। এই যে দেখানো, এটা রাষ্ট্রের এই যে দৃষ্টিভঙ্গি, এটা তো স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। কারণ সে যদি দেশদ্রোহী হয় তাহলে তো পরীক্ষা দেওয়ার কথা না, সে যদি দেশদ্রোহী হয় তার জেলে থাকার কথা। তার মানে আমরা সমস্ত প্রশাসনকে রাজনৈতিকভাবে বিবেচনা করি, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ভাবে দেখি, আবার তাদের মধ্যেও ভয় থাকে যদি আমি সরকারের আশীর্বাদ বঞ্চিত হই আমাকে খাগড়াছড়ি যেতে হবে অথবা পানিশমেন্ট পোস্টিং দিতে হবে। আমার মনে হয় সবটা মিলে বোধহয় আমাদের গণতান্ত্রিক হওয়ার জন্যে, একটু মানবিক সংস্কৃতিকে লালন করার জন্যে, রাষ্ট্রকে মানবিক করার জন্য বোধহয় আমাদের সবার কিছু করণীয় আছে। শুধু একদিনের ভোট নিয়ে আমরা আলোচনা করেছি, আবার ভোট আসবে আলোচনা করব, কিন্তু আমাদের রাষ্ট্রটা যে, আমাদের সংবিধানে অন্য কিছু দরকার নাই, সংবিধানে যে নির্দেশনাগুলো আছে, সংবিধানে যে বাধ্যবাধকতা আছে, সেটি এই যে 5 বছর পর একবার নির্বাচন হবে এটা বাধ্যতামূলক সাংবিধানিক দায়িত্ব, এভাবে না দেখে যদি এর মানে কি বলে মানে এর ভেতরে অন্তর্নিহিত শক্তিকে দেখা হয়, তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে। আর যদি ভাবা হয় যে আরেকটা আমাদের প্রবণতা আছে, যারাই যখন ক্ষমতায় আসেন বা থাকেন তারা মনে করেন তারাই একমাত্র দেশের ভালো, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে সচিবালয় পুরোটাই আমাদের হতে হবে। আমাদের এবং আমাদের বাইরে যে অন্য কোনো চিন্তা থাকতে পারে, অন্য কোনো কেউ বলতে পারে বা আমার এই সিদ্ধান্তটা ভুল হতে পারে, এটা যখন আমি মনে করি না যে না এই সিদ্ধান্ত ভুল হতে পারে না, তার মানে আমি সমালোচককে একভাবে দেখব। আর যদি যখন আমি মনে করি যে না আমার সিদ্ধান্ত ভুল হতে পারে, যেমন বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নিল আর শেষমেশ পারেনি। হ্যাঁ, এটা সরকার যদি স্বীকার করে না যে আমাদের সিদ্ধান্তটা যথার্থ হয়নি, মানে তাহলে কিন্তু এই সংশোধন থেকে পরবর্তীকালে ভুল করার সম্ভাবনা কম থাকে। আর যদি আমরা মনে করি যে এটা কোনো ভুলই নয়, তাহলে ভুল থেকে বেরিয়ে আসা আসলে খুব মুশকিল। ডক্টর আব্দুল আলিম, এই জায়গাটা আমি একটু জানতে চাই, সেটা হলো এবারের নির্বাচনে একটু প্রভাব, এই শব্দটা খুব বেশি উচ্চারিত হয়েছে বিশেষ করে ক্ষমতাসীনদের পক্ষ থেকে, যে আত্মীয় স্বজন, কোনো এমপির আত্মীয় স্বজন, মন্ত্রীর আত্মীয় স্বজন থাকলে নির্বাচনে একটা প্রভাব বিস্তার হতে পারে। কিন্তু এখানে তো আচরণবিধিতে রয়েছে, মানে 22 ধারায়, যে সুবিধাভোগী বা অতি গুরুত্বপূর্ণ কেউ নির্বাচনে প্রচারণা বা কার্যক্রমে অংশ নিতে পারবে না। এই বিষয়টিকে আসলে আচরণবিধিতে স্পষ্ট করা আছে যে কি ধরনের কাজে তারা অংশ নিতে পারবে না? আছে, আচরণবিধিতে বলা আছে যে প্রচারণা মানে ধরেন যে কোন একজন প্রার্থী তার পক্ষে ভোট চাইতে যাওয়া, তার যে উনি যদি কোনো পথসভা আয়োজন করে সেই পথসভায় যোগদান করে ভোট চাওয়া, কিংবা টেলিভিশনে বা মিডিয়াতে কথা বলে ভোট চাওয়া, এই জিনিসগুলো তার জন্য নিষিদ্ধ। এলাকায় তো থাকতে পারবে, এলাকায় থাকতে পারবে, সে তো এলাকার ভোটার, তার ভোট দেওয়ার অধিকার আছে, এলাকায় থাকতে পারবে, সে তার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে অন্য সাধারণ ভোটারের মতো। বাট যেটা প্রবলেম, যে প্রভাবটা আসার কারণটা হচ্ছে যে যেটা আমাদের কালচার প্র্যাকটিস, সুরাবে যেটা বললেন যে গণতন্ত্র একদিনের গণতন্ত্র না। তো এই জিনিসটা আসলে ওই যে আপনি বলতেছিলেন যে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে শেষ পর্যন্ত সবকিছুকে কন্ট্রোল করতে হবে যারা ক্ষমতাসীন দল থাকে, এটা আওয়ামী লীগ থাক, বিএনপি থাক, জাতীয় পার্টি থাক, সবারই একই মেন্টালিটি। তো এখন এই কারণটার জন্যই এই প্রভাব শব্দটা এত বেশি উচ্চারিত হচ্ছে। আর যেহেতু ইলেকশনটা দলীয় ব্যানারে হচ্ছে না, এক দল থেকে একাধিক প্রার্থী একই উপজেলায় আছে, তখন তো এমপি, মন্ত্রী বা যারা পলিটিশিয়ান তারা তাদের ছেলে, স্ত্রী, ভাই বা ফ্যামিলির অন্য কাউকে দিয়ে নির্বাচন করিয়ে, ওই যে যেটা বললেন যে কন্ট্রোল করা, সেও চাচ্ছে আমি শুধু রাষ্ট্রীয় কন্ট্রোল করা, আমিও নিজের আমার উপজেলাকে কন্ট্রোল করব। সো এই জন্য এক ধরনের প্রভাবের কথাটা আসছে, এবং এটাকে আরো বেশি হাইলাইট হয়ে গেছে যেহেতু ক্ষমতাসীন দল থেকে বারবার এটা নিয়ে একটা গাইডলাইন বা নির্দেশনা দেওয়া হচ্ছে যে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না, তাদের সন্তান তাদের স্ত্রীকে প্রার্থী করতে পারবে না। হ্যাঁ, যে কারণে এই শব্দটা একটু বেশি হাইলাইট হয়ে গেছে। একজন মন্ত্রী বা একজন সংসদ সদস্য যদি তার সন্তান দাঁড়ায়, কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে? আমাদের ইয়েটা হচ্ছে যে ধরুন যে কোনো একটা ইউনিয়ন বা কোনো একটা থানা যদি হয়,
বা কোনো একটা উপজেলা যদি হয়, এরকম প্রচুর এক্সাম্পল আছে যে একজন এমপি বা মন্ত্রী তার পছন্দের ব্যক্তিকে ইউএনও নিয়োগ করান, পছন্দের ব্যক্তিকে আপনার ওসি নিয়োগ করান। এটা আমাদের একটা কালচার। তো যখন একজন মন্ত্রী বা একজন এমপি তার পছন্দের ব্যক্তিকে এই পদগুলো বসাবেন, তখন কি হবে? যেহেতু ওনারা ইলেকশন পরিচালনার সঙ্গে যুক্ত থাকেন, তখন আলটিমেটলি কিন্তু তাদের ভেতরে একটা মাইন্ডসেট ডেভেলপ করে যে এই মিনিস্টার বা এমপি আমাকে এই উপজেলায় পোস্টিং দিয়ে নিয়ে এসেছেন, কাজে আমার তার পক্ষে কাজ করতে হবে। এই মাইন্ডসেটটা কিন্তু গ্রো করে, অটোমেটিক্যালি গ্রো করে যায়। এবং এই কারণেই ভারতের উদাহরণে আমি আবার আসি। ভারতে যে কাজটা করে, ধরেন যে এই আসনে নির্বাচন হবে, ওই আসনের যে পুলিশ নিরাপত্তা বাহিনী তাদেরকে নিয়োগ হয় অন্য আসন, অন্য জেলার থেকে তাদেরকে এখানে নিয়ে আসা হয়, যাতে করে তারা নিউট্রালি এই কাজটা করতে পারে। কিন্তু আমরা তো এই অবস্থায় এখন পর্যন্ত যেতে পারিনি, আমাদেরকে ওই স্থানীয় লোকদেরকে দিয়ে এই কাজটা করানো হয়, যে কারণে তারাও প্রভাবের বাইরে উঠতে পারে না। বাট এবছর যেটা আমরা দেখলাম, যেহেতু ইলেকশনটা এক দলের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেহেতু অ্যাডমিনিস্ট্রেশনকেও, আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা ইলেকশন কমিশনের বিভিন্ন কথাবার্তা যেটা বুঝতে পেরেছি, একটা মেসেজ তাদের কাছে গিয়েছিল যাতে করে তারা নিজেরা নিউট্রাল থাকে, কারো পক্ষে কাজ না করে, এবং যেই পাশ করুক আওয়ামী লীগের ভিতরেই থাকবে। সৌরভ ভাই, এই যে প্রভাবের কথাটা বলা হচ্ছে, ডক্টর আব্দুল আলিম যেটা বললেন যে আসলে ইউএনও, ডিসি, এসপি এর একটা পছন্দের বিষয় থাকে, তারা একটা প্রভাব বিস্তার করতে পারে। এখন এই ইস্যুটা যদি আওয়ামী লীগ উপজেলা নির্বাচনের ক্ষেত্রে বোঝে যে উপজেলা নির্বাচনে সংসদ সদস্যরা প্রভাব বিস্তার করতে পারে, সংসদ নির্বাচনে তো এমপিরা বহাল তবিয়তেই থাকেন, তারা তো পদত্যাগ করেন না, ওই নির্বাচনে কি প্রভাব বিস্তারের সুযোগ থাকে? হ্যাঁ, বিএনপি যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছিল, তার তো বড় যুক্তি এটা যে একজন সংসদ সদস্য থেকে পদে থেকে যখন নির্বাচন করবে প্রশাসনে, তার একটা প্রভাব থাকবে। সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচনে সেখানেও ক্ষমতাসীনদের একটা প্রভাব থাকবে। আর বিষয়টি হচ্ছে, যদি একজন সংসদ সদস্য হিসেবে কাজ করেন, দায়িত্ব পালন করতেন, তাহলে কিন্তু একটা প্রভাব বিস্তার করার কথা নয়। সংসদ সদস্যের প্রধান দায়িত্ব কি? আইন প্রণয়ন করা। তার তো প্রধান, তিনি তো সংসদে থাকবেন, মানে তার মূল কাজ হবে সংসদে এলাকার জনগণের সমস্যার ইত্যাদি নিয়ে করতে হবে। এখন আমাদের ওই যে একইভাবে আমাদের প্রশাসন তো এখন সংসদ সদস্য নির্ভর হয়ে গেছে। আপনি দেখেছেন যে গত সরকারের আমলে একজন ইউএনও, সম্ভবত ইউএনও আগুল ঝাড়ার, তিনি সংসদ সদস্যের কথা শোনেননি, এ কারণে তাকে শাস্তি পেতে হয়েছে, সেখান থেকে চলে আসতে হয়েছে। তো এরকম ঘটনা তো আরও আছে। সুতরাং এই যে মানে বললাম তো যে যার যার সীমার মধ্যে যদি কাজ করে, তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। আর আমরা ধরেই নিয়েছি এখন তার রাজনৈতিক প্রভাব নাই, এমনকি ক্ষমতাসীন দলেরও। আপনি যখন আগে কি ছিল, মন্ত্রী এমপি যিনিই হন না কেন, স্থানীয় রাজনৈতিক কমিটি, যে মানে দলের যে কমিটি, সভাপতি, সাধারণ সম্পাদক বা অন্য, তাদের কিন্তু একটা প্রভাব ছিল। অর্থাৎ রাজনীতি মন্ত্রী এমপিদের পরিচালিত করত। এখন সেই রাজনীতিটা আর নেই। এখন যে কারণে হয়েছে যে 300 আসনে 300 এমপি তন্ত্র হয়েছে। আমরা পরিবারতন্ত্র, অন্য অনেক তন্ত্র নিয়ে কথা বলি। তো এখন এই কারণেই যে এই এলাকা, তার যে নির্বাচনী এলাকায়, এখানে অন্য কারো কথা চলবে না। এটি লিখিত অলিখিত, এই ধারণাটা একটা মনস্তাত্ত্বিক চাপ, এই যে প্রশাসনের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ পড়ে। এখন ধরেন এইখানে এবারের নির্বাচনটি মাত্র 4 মাসের মাথায় হচ্ছে, তো সেক্ষেত্রে হয়তো এই এমপিদের চাপটা অতটা বোঝা যায় না। কিন্তু এটা যদি 1-2 বছর পর হতো, তখন কিন্তু আপনি দেখতেন যে এটি চাপটা কীরকম ভয়াবহ। কারণ তার ওখানে পুরো প্রশাসনের উপর তার একটা প্রভাব থাকে। আর যেহেতু আওয়ামী লীগ গত সংসদেও আওয়ামী লীগের সরকারই ছিল, এবং বেশিরভাগই আপনার একই সংসদ সদস্য, গতবার যারা ছিলেন তারাই হয়তো কত 60-65 জনের বাইরে। সুতরাং আমাদের গণতন্ত্র যদি চাই, আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, এই চিন্তার পরিবর্তন করতে হবে। পরিবর্তনের কথা তো দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে, 91 পর থেকে। ডক্টর আব্দুল আলিম, যদি আমি নির্বাচনী ব্যবস্থার সংস্কারের কথা বলি, অনেক নতুন নতুন আইন হয়েছে এবং আপনাদের পরামর্শই হয়েছে এবং বেশ ভালো ভালো আইন হয়েছে।
তারপরও ভালো নির্বাচন আসলে আমরা পাচ্ছি না। ভালো নির্বাচনের জন্য আসলে আর কি কি করা প্রয়োজন আপনার কি মনে হয়? না, আমাদের যে সব কিছু আইন কিন্তু একদম আমরা 100% কমপ্লিট না। হয়তো আমি বলবো যে আমাদের আইন অনেক দেশের চেয়ে ভালো, অনেক দেশের চেয়ে শক্তিশালী আইন, কিন্তু আমাদের আইন যে একদম পরিপূর্ণ আইন আমি সেটা বলবো না। যেমন ধরেন যে প্রসঙ্গটা আসলো পার্লামেন্ট বহাল রেখে নির্বাচন, আপনার বেস্ট প্র্যাকটিস হতে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন করা। আমরা যদি ইংল্যান্ডে যাই সেখানে কিন্তু পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন হয়। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন, নিউজিল্যান্ডে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন হয়। তখন দেশ পরিচালনা হবে কি? তখন দেশ যেভাবে পরিচালনা হয়, যেমন ইংল্যান্ডের কথা যদি আমি যাই, ইংল্যান্ডে যে আইনটা আছে সেই আইন অনুযায়ী যখন মেয়াদ শেষ হয়ে যায় তখন আপনার এই যে আউটগোয়িং যে গভর্নমেন্ট থাকে যারা চলে যাবে তারা রেজিগনেশন দিয়ে দেয়। তখন রাজা বা রানী যে থাকে তাদেরকে অনুরোধ করে যে তোমরা নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকো, দেশ পরিচালনা করো। কিন্তু তাদের হাতটাকে অনেকটা বেঁধে ফেলা হয়, তাদের দাঁত ভেঙে ফেলা হয়, নখটা কেটে ফেলা হয়। এবং তাদের জন্য এটার জন্য ওদের একটা ম্যানুয়াল আছে। আমাদের দেশে যেমন রুলস অফ বিজনেস, ওদের দেশে আছে ক্যাবিনেট ম্যানুয়াল। এই ক্যাবিনেট ম্যানুয়াল দিয়ে ওই যে আউটগোয়িং গভর্নমেন্ট তাদের ক্ষমতাটাকে খর্ব করে ফেলা হয়। তখন ইলেকশন কমিশনে আমার আগের কথাটা বিকাম দ্য ডিফ্যাক্টো গভর্নমেন্ট, তারা অনেকটা সরকার হয়ে যায়, তারা এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে। হ্যাঁ, এবং এই যে এমপি আর নন এমপি এই যে পার্থক্যটা, অর্থাৎ এমপি প্রার্থী আর নন এমপি প্রার্থী পার্লামেন্টে, এই জিনিসটা থাকে না। সবাই মানে ইলেকশনের একটা বড় শব্দ হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, আমরা খুব ঘন ঘন কথা উচ্চারণ করি। কিন্তু একজন প্রার্থী যদি এমপি প্রার্থী হয়, এমপি থেকে নির্বাচন, আর একজন এমপি না হয়ে নির্বাচন করা, তখন তার আপনি ফিল্ডটাকে লেভেল করতে পারবেন না। সো এই জন্যে যেটা দরকার সেটা হচ্ছে কিছু মেকানিজম, যাতে করে ইলেকশন কমিশন খুব শক্তিশালী থাকে, তারা ওই রকম ডিফ্যাক্টো গভর্নমেন্ট রোল প্লে করতে পারে এবং সরকারের কাজটা শুধু রুটিন ওয়ার্কের মধ্যে আসে। আমাদের দেশে বলা হয় যে রুটিন ওয়ার্ক করে, কিন্তু আমাদের দেশে রুটিন ওয়ার্কের ডেফিনেশন কি এটা কোথাও লেখা আছে? আমার জানা নাই কোথাও লেখা আছে কিনা। আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি যে নির্বাচনের সময় যে সরকার ক্ষমতা থাকবে তাদের রুটিন ওয়ার্ক, তারা কি রুটিন ওয়ার্ক করবে সেটা কোথায় লেখা আছে? বড় বড় কোনো প্রজেক্ট বা প্রকল্প নিতে পারবে না, করতে পারবে না, লেখা আছে কোথায়? এটা তো প্র্যাকটিসের মধ্যে আমরা চেষ্টা করছি আর কি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন এটা করা যাবে না, এটা করা যাবে না, বাট এটা আসলে দেখান হওয়ার দরকার। এটা দিস শুড নট বি অ্যান অ্যাড হক অ্যারেঞ্জমেন্ট, যাতে করে এটা সুন্দর করে লেখা থাকে কোথাও, এবং এই যে লেখাটা থাকবে এটাও কনসেনসাসে ভিত্তি হতে হবে। কারণ ইলেকশন জিনিসটা এত সেন্সিটিভ, আপনি কনসেনসাসে না আসলেই ঝামেলা হবে। এই জন্যই যেটা উনি বলছেন অ্যারেঞ্জমেন্ট মানে কনসেনসাস, অর্থাৎ সবাইকে এক জায়গায় আসতে হবে, না হলে আপনি ইলেকশন যেভাবে করেন না কেন প্রশ্ন উঠবে। মানে সৌরভ ভাই, একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে একটা বিষয় জানতে চাই। এই উপজেলা নির্বাচনকে ঘিরেই কিন্তু দুই দলের তৃণমূলের এইবারে যে আচরণটা দেখলাম, আওয়ামী লীগ এবং বিএনপি থেকে অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং আওয়ামী লীগও কিন্তু তাদের দলীয় সিদ্ধান্তের বাইরে তৃণমূল থেকে অনেকে প্রার্থী হয়েছেন। কেন্দ্রের কমান্ড না শুনে তৃণমূল যদি এইভাবে আচরণ করে, সেটা কি রাজনীতির জন্য খুব ভালো হচ্ছে? রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে জনগণেরই যে দূরত্ব হয়েছে শুধু তাই নয়, নিজ দলের নেতাকর্মীদের, তৃণমূলের নেতাকর্মীদের যে দূরত্ব হয়েছে এবং অনাস্থাও তৈরি হয়েছে কোথাও কোথাও, সেটাই কিন্তু এবারের উপজেলা নির্বাচনে প্রমাণিত হলো। সেটা আওয়ামী লীগের ক্ষেত্রেও বিএনপির ক্ষেত্রেও, যদিও ভিন্ন ভিন্ন অবস্থান থেকে। আওয়ামী লীগ বলেছিল যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা দাঁড়াবে না, দাঁড়িয়েছেন। বিএনপি বলছিল যে নির্বাচন বর্জন করবে, নির্বাচনে কেউ দাঁড়াবে না, তারা দাঁড়িয়েছে। সুতরাং রাজনৈতিক নেতৃত্বের এটি উপলব্ধি করা উচিত যে কেন তারা তৃণমূল পর্যায়ে পর্যন্ত কথা শোনাতে পারছে না। সুতরাং এক ধরনের নেতৃত্ব কিন্তু এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। এটা আসলে আগামীতে কোন দিকে যায় সেটা দেখার বিষয়। আপনার দুজনকেই ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।